পারস্য উপসাগরের নীল জলরাশির নিচে এমন একটা কিছু ঘটে গিয়েছে যা বিশ্ব রাজনীতির সমীকরণকে চিরতরে বদলে দিতে পারে। ভাবুন তো, সাগরের তলদেশে নিঃশব্দে চলাফেরা করা বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং ব্যয়বহুল একটি পারমাণবিক সাবমেরিন যদি হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায়, তবে তার পরিণতি কি হতে পারে? গত 17 এপ্রিল থেকে পেন্টাগনের ভেতরে যে চাপা উত্তেজনা আর আতঙ্ক বিরাজ করছে তা সাধারণ কোনো যান্ত্রিক ত্রুটির ফল নয়। $3.5 বিলিয়ন মূল্যের একটি দানবীয় যুদ্ধজাহাজ ইউএসএস কলোরাডো এখন পারস্য উপসাগরের গভীরে স্থির হয়ে পড়ে আছে। এর ভেতরে থাকা 140 জন মার্কিন নাবিকের ভাগ্যে কি ঘটেছে তা নিয়ে সারা বিশ্বে শুরু হয়েছে তোলপাড়। অথচ আশ্চর্যের বিষয় হলো, এই বিশাল ঘটনার পরেও ওয়াশিংটন একদম নিশ্চুপ। পেন্টাগন বা হোয়াইট হাউস থেকে কোনো অফিসিয়াল বিবৃতি আসেনি, কোনো সংবাদ সম্মেলন করা হয়নি। এই রহস্যময় নীরবতাই ইঙ্গিত দিচ্ছে যে আমেরিকার সামরিক ইতিহাসে সম্ভবত সবচেয়ে বড় বিপর্যয়টি ঘটে গিয়েছে, যা তারা এখন পৃথিবীর সামনে প্রকাশ করতে ভয় পাচ্ছে। এই পুরো ঘটনার পেছনে যে দেশটি সরাসরি দাবি জানাচ্ছে তারা হলো ইরান। তেহরান থেকে আসা এক সংক্ষিপ্ত অথচ শক্তিশালী বিবৃতিতে বলা হয়েছে, তারা পারস্য উপসাগরের সার্বভৌমত্ব লঙ্ঘনকারী একটি শত্রু সাবমেরিনকে সফলভাবে নিষ্ক্রিয় করেছে। খেয়াল করার মতো বিষয় হলো, ইরান এখানে ধ্বংস করা শব্দটি ব্যবহার না করে নিষ্ক্রিয় করা শব্দটি বেছে নিয়েছে। এর মানে কি এই যে সাবমেরিনটি পুরোপুরি ধ্বংস হয়নি, বরং এটি এখন ইরানের নিয়ন্ত্রণে? যদি তাই হয়, তবে আমেরিকার জন্য এটি হবে বিংশ শতাব্দীর সবচেয়ে বড় কৌশলগত পরাজয়। এখন প্রশ্ন জাগতে পারে, সাগরের কয়েকশো মিটার গভীরে চলাফেরা করা এই আর্জিনিয়া ক্লাসের সাবমেরিনকে ইরান কিভাবে খুঁজে পেল? যেখানে আমেরিকার দাবি অনুযায়ী এই সাবমেরিনগুলো সোনার বা রেডার সিস্টেমে প্রায় অদৃশ্য থাকে, সেখানে ইরানের মতো একটি আঞ্চলিক শক্তির পক্ষে এই অসাধ্য সাধন কিভাবে সম্ভব হলো? এর উত্তর খুঁজতে গেলে আমাদের তাকাতে হবে রাশিয়ার অত্যাধুনিক প্রযুক্তির দিকে। সামরিক বিশ্লেষকদের ধারণা, ইরান সম্প্রতি মস্কোর কাছ থেকে এমন এক প্রযুক্তি পেয়েছে যা প্রচলিত সোনার সিস্টেমের উপর নির্ভর করে না। একে বলা হয় এয়ারবোর্ন ম্যাগনেটিক অ্যানিমেটর। এটি মূলত পানির নিচে থাকা বিশাল ধাতব বস্তুর কারণে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে যে সূক্ষ্ম পরিবর্তন আসে তা শনাক্ত করতে পারে। অর্থাৎ আমেরিকার সাবমেরিন নিজেকে অদৃশ্য ভাবলেও ইরানের টহল বিমানগুলো আকাশ থেকেই এর অবস্থান সুনিশ্চিতভাবে ধরে ফেলেছিল। অবস্থান শনাক্ত করার পর যে অস্ত্রটি ব্যবহার করা হয়েছে তা আরও ভয়াবহ। ধারণা করা হচ্ছে, ইরান এখন রাশিয়ার কিংবদন্তি সুপার কেভিটেটিং টর্পেডো ব্যবহার করেছে। এটি পানির নিচে চলা সাধারণ কোনো টর্পেডো নয়, বরং এটি একটি রকেট চালিত মিসাইল যা নিজের চারপাশে গ্যাসের বুদবুদ তৈরি করে পানির ঘর্ষণ কমিয়ে দেয়। এর ফলে এটি পানির নিচে শব্দের চেয়েও কয়েক গুণ বেশি গতিতে আঘাত হানতে পারে। যখন ইউএসএস কলোরাডোর সোনার সিস্টেমে এই আক্রমণ ধরা পড়েছিল, তখন চালকদের কাছে আত্মরক্ষার জন্য 1 সেকেন্ড সময়ও ছিল না। $3.5 বিলিয়ন অহংকার মুহূর্তেই সাগরের তলদেশে মুখ থুবড়ে পড়ে। কিন্তু এই ডুবে যাওয়া তো কেবল গল্পের শুরু। আসল আতঙ্ক ছড়িয়েছে সাবমেরিনটির ভেতরে থাকা অস্ত্র ভান্ডার নিয়ে। ইউএসএস কলোরাডো কোনো সাধারণ সাবমেরিন নয়, এটি একটি ভাসমান পারমাণবিক দুর্গ। এর ভেতরে অন্তত 12টি টমাহক ক্রুজ মিসাইল রয়েছে, যার বেশ কয়েকটিতে পারমাণবিক ওয়ারহেড যুক্ত থাকার সম্ভাবনা প্রবল। এখন এই মরণাস্ত্রগুলো ইরানের নাগালের মধ্যে। ইরান যদি এই সাবমেরিনের ভেতর থেকে একটিও পারমাণবিক মিসাইল উদ্ধার করতে পারে, তবে রাতারাতি মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য ধ্বংস হয়ে যাবে। ইরান তখন আর শুধু একটি আঞ্চলিক শক্তি থাকবে না, বরং তারা পরিণত হবে এমন এক শক্তিতে যার পারমাণবিক আঘাত হানার ক্ষমতা ইউরোপ পর্যন্ত পৌঁছে যাবে। বিপদ এখানেই শেষ নয়। সবচেয়ে বড় দুশ্চিন্তা কাজ করছে সাবমেরিনটির নিউক্লিয়ার রিঅ্যাক্টর নিয়ে। একটি পারমাণবিক সাবমেরিন চালানোর জন্য যে ইঞ্জিন ব্যবহার করা হয় তাতে প্রচুর পরিমাণ তেজস্ক্রিয় জ্বালানি থাকে। যদি সাগরের তলদেশে বিস্ফোরণের কারণে রিঅ্যাক্টরের সুরক্ষা দেয়াল ফেটে গিয়ে থাকে এবং সমুদ্রের লবণাক্ত পানি সরাসরি রিঅ্যাক্টরের সংস্পর্শে আসে, তবে তা চেরনোবিল বা ফুকুশিমার চেয়েও কয়েক গুণ ভয়াবহ এক পারমাণবিক দুর্যোগ তৈরি করতে পারে। পারস্য উপসাগরের স্রোত এতটাই শক্তিশালী যে কয়েক দিনের মধ্যে এই তেজস্ক্রিয়তা কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, এমনকি ভারত ও পাকিস্তানের উপকূল পর্যন্ত পৌঁছে যেতে পারে। পুরো উপসাগরীয় অঞ্চলের মৎস্য সম্পদ ধ্বংস হয়ে যাবে এবং বিশ্ব অর্থনীতিতে যে তেলের প্রবাহ এই পথ দিয়ে হয় তা চিরতরে বন্ধ হয়ে যেতে পারে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA যে জরুরি ভিত্তিতে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে তা থেকেই বোঝা যায় বিপদ কতটা আসন্ন। এত কিছুর পরেও একটি প্রশ্ন সবাইকে ভাবিয়ে তুলছে, আমেরিকা কেন উদ্ধার অভিযান চালাচ্ছে না? কেন তারা তাদের 140 জন নাবিক আর $1 বিলিয়ন অস্ত্র উদ্ধারে হরমুজ প্রণালীতে কোনো যুদ্ধজাহাজ পাঠাচ্ছে না? এর পেছনে 3টি অত্যন্ত শক্তিশালী কারণ থাকতে পারে। প্রথমত, আমেরিকা বুঝতে পেরেছে এটি ইরানের পাতা একটি নিখুঁত মরণফাঁদ। তারা যদি এখন উদ্ধারকারী জাহাজ পাঠায়, তবে ইরান সেগুলোকে আক্রমণ করার অজুহাত পেয়ে যাবে এবং একটি পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হয়ে যাবে, যা ওয়াশিংটন এই মুহূর্তে চাচ্ছে না। দ্বিতীয় কারণটি হলো রাশিয়ার সরাসরি হস্তক্ষেপ। বিভিন্ন গোয়েন্দা তথ্য অনুযায়ী রাশিয়া ইতিমধ্যেই কাস্পিয়ান সাগর থেকে তাদের নিজস্ব পারমাণবিক সাবমেরিন পারস্য উপসাগরের দিকে পাঠিয়েছে এবং আমেরিকাকে একটি লাল রেখা বা রেড লাইন টেনে দিয়েছে। অর্থাৎ আমেরিকা যদি উদ্ধারের নামে কোনো সামরিক পদক্ষেপ নেয়, তবে রাশিয়া সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়বে। একটি সাবমেরিনের জন্য আমেরিকা কি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করার ঝুঁকি নেবে? উত্তরটি সম্ভবত না। আর তৃতীয় এবং সবচেয়ে অপমানজনক কারণটি হলো, পেন্টাগন হয়তো মনে মনে মেনে নিয়েছে যে এই সাবমেরিন এবং এর অস্ত্রগুলো এখন ইরানের নিয়ন্ত্রণে চলে গিয়েছে। এখন যুদ্ধ সরঞ্জাম পাঠানোর চেয়ে চুপচাপ অপমান সহ্য করাটাই তারা নিরাপদ মনে করছে। আমেরিকার এই চূড়ান্ত ব্যর্থ
ব্যর্থতার দায় এড়াতে প্রতিরক্ষামন্ত্রী ইতিমধ্যেই নৌ সচিবকে বরখাস্ত করেছেন। কিন্তু এটি যে কেবল একটি নাটক তা সবাই বুঝতে পারছে। বিশ্বের একমাত্র সুপার পাওয়ার হিসেবে পরিচিত আমেরিকার এই পরাজয় তাদের পতনের স্পষ্ট লক্ষণ হিসেবে দেখা দিচ্ছে। তাদের বিলিয়ন ডলারের প্রযুক্তি আজ সাগরের নিচে বালির তলায় পড়ে আছে, যা তারা উদ্ধার করার সাহস পর্যন্ত পাচ্ছে না। আগামী দিনে এই পারমাণবিক অস্ত্রগুলো যদি ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডারে যুক্ত হয়, তবে মানচিত্র থেকে অনেক দেশের নাম মুছে যেতে পারে। পারস্য উপসাগর এখন আমেরিকার জন্য কোনো রণক্ষেত্র নয়, বরং এটি তাদের সামরিক শ্রেষ্ঠত্বের একটি গণকবরে পরিণত হয়েছে। বর্তমান বিশ্বের এই অস্থির সময়ে ক্ষমতার দড়ি টানাটানিতে শেষ পর্যন্ত কে জয়ী হয় সেটাই এখন দেখার বিষয়। আমাদের এই বিশ্লেষণ এবং সংবাদ প্রতিবেদনটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং এমন আরও রোমাঞ্চকর ও তথ্যবহুল ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।